চাপমূলক পরিস্থিতির কারণেই আমরা বার্নআউট বা এই অবসাদগ্রস্ততা অনুভব করি। সে একটা জায়গায় স্টাক হয়ে যায় এবং প্রচন্ড বিরক্ত বোধ করে। ওয়ার্কলোড যখন অতিমাত্রায় বেড়ে যায়, আস্তে আস্তে এই অবসাদগ্রস্ততা বাড়তে থাকে। পরিবার কিংবা এই প্রতিষ্ঠানের জন্য এত কাজ করছি, সেটা তো আমার এই বিষয়গুলো দেখছে না, আমি এত কিছু করে লাভ কি হবে? আমার অফিসের কোনো কাজে ভালো লাগে না, ভীষণ ক্লান্ত অনুভব করি, কোনো কাজে আগ্রহ পাই না, সারাদিন হতাশাগ্রস্ততায় ভুগি। এমন এমন অনেক সময় হয় যে পরিবারের মানুষের সাথে কথা বলতে ইচ্ছে করে না। এই সকল সমস্যা নিয়ে, এই কথাগুলো নিয়ে আমাদের কাছে অনেক সময় রোগীরা আসে। আমি মারজাহান আক্তার, কথা বলছি লাইফ স্প্রিং পান্থপথ থেকে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বার্নআউট এবং আমাদের মানসিক স্বাস্থ্য। আমরা গবেষণায় দেখেছি যে এই যে মানসিক অবসাদগ্রস্ততা কিংবা বার্নআউটের সংখ্যাটা কি পরিমাণে দাঁড়িয়েছে 2025 কিংবা 2023 থেকে 25 সালের মধ্যে। দেখা যায় যে এই সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে। আমরা যদি বলি ছাত্রছাত্রীদের মধ্যে সংখ্যাটা কি পরিমাণে দাঁড়িয়েছে 50 থেকে 60%, এবং যারা বিভিন্ন স্বাস্থ্য খাতে আছেন, ডাক্তার, নার্স, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, এদের সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় 35 থেকে 40%। এবং যারা জব হোল্ডার আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, 9টা থেকে 5টা জব করেন, তাদের ক্ষেত্রে সংখ্যাটা দাঁড়িয়েছে 60 থেকে 70%। অর্থাৎ মানসিক অবসাদগ্রস্ততা যখন আমরা দেখি বা আমরা বার্নআউট শব্দটার সাথে প্রত্যেকেই পরিচিত, এবং প্রত্যেকেই আমরা কিন্তু কখনো না কখনো বলে আমি খুব বার্নআউট ফিল করছি, আমার আর ভালো লাগছে না, এই জবটা এখন আর আমাকে আগের মতো ভালো ফিলিংস দিচ্ছে না, এখান থেকে আমি কোনোভাবে রিওয়ার্ড পাচ্ছি না। সাধারণত বার্নআউট বা এই অবসাদগ্রস্ততার সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন রিসার্চাররা বলেন যে বার্নআউট বা এই অবসাদগ্রস্তর 3টি সেক্টরে হয় বিভিন্ন রকম লম্বা সময় মানসিক চাপের কারণে। শারীরিক, মানসিক এবং আবেগীয় এক্সশন বা বিধ্বস্ততা কাজ করে ব্যক্তির মধ্যে। আমরা শুধুমাত্র লক্ষ্য করি যে বার্নআউটের কারণে শুধুমাত্র আমাদের শারীরিক কোনো সমস্যা হচ্ছে না, শুধুমাত্র আবেগীয়ভাবে আমি হতাশা অনুভব করছি, কারোর সাথে কানেক্ট ফিল করতে পারছি না, কিন্তু আসলে তা না। আমরা 3টা ক্ষেত্রে দেখা যায় যে এটার একটা রেজাল্ট বা কনসিকুয়েন্সেস দেখা যায়, একটা শারীরিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে এবং আমার ইমোশন বা আবেগীয় সেক্টরে। বার্নআউটের যে কারণগুলো দেখি, আমরা সবসময় ভাবি যে চাপমূলক পরিস্থিতির কারণেই আমরা বার্নআউট বা এই অবসাদগ্রস্ততা অনুভব করি। কিছু সিমটমস যদি আমরা লক্ষ্য করি, প্রথমে যে একজন আমার অফিস সেটিংয়ে যে অনুভূতিগুলো কাজ করছে, একজন জব হোল্ডারের ক্ষেত্রে বলছি, শুধুমাত্র যে একজন চাকুরিজীবী কিংবা অফিস আদালতে কাজ করে সেই যে শুধুমাত্র এই অবসাদগ্রস্ততা অনুভব করে তা কিন্তু না। এই অবসাদগ্রস্ততা কিন্তু একজন গৃহিণী যিনি বাসায় তার বিভিন্ন কাজকর্ম, সন্তান লালন পালন, ঘরে বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত, সেও কিন্তু এই অবসাদগ্রস্ততা অনুভব করে। আপনি আর আমি যদি একটু খেয়াল করে দেখি যে আমাদের মা, আমাদের দাদি, নানি কিংবা আমাদের বড় বোন বা আমাদের কোনো কলিগ যে এখন হয়তো বা গৃহিণী, বা আমার আশপাশে যারা বান্ধবী আছে তাদের ক্ষেত্রেও দেখি যে একটা সময় পর তারা ক্লান্ত হয়ে যায় ভীষণ। আমরা কিন্তু তাদের ক্ষেত্রে বিষয়গুলো দেখি না। আমরা তাদের ক্ষেত্রে ভাবি যে তাদের এই অবসাদগ্রস্ততা হবে কেন, তাদের তো কোনো সমস্যা নেই, তাদের তো চাপ নেই, তাদের তো চাকরি নেই, তারা তো কোনো বাইরে কাজ করতে যাচ্ছে না, কিন্তু আসলে এটা তা না। দেখা গিয়েছে যে নারীদের ক্ষেত্রে সংখ্যাটা এসে দাঁড়ায় 21%। 21% সংখ্যাটা কিন্তু একেবারেই কম না। এবার আসি যে এই অবসাদগ্রস্ততা আসলে কি হয়, এতটা জরুরি কেন, এটা নিয়ে কেন আমরা কথা বলছি। এই অবসাদগ্রস্ততার ফলে ব্যক্তি একটা জায়গায় আটকে যায়, সে পিছুও যাচ্ছে না, আগাচ্ছেও না। অর্থাৎ কোনো একটা কিছু করার জন্য তার প্রচণ্ড পরিমাণ ইফোর্ট দিতে হয়, তাকে ঠেলতে হয়, ডেডলাইনের পর ডেডলাইন জমতে থাকে, তখন সে ওই জায়গাটায় আর পৌঁছতে পারে না। এখান থেকে তার শুরু হয় কগনিটিভ বায়াসেস, অর্থাৎ যাকে আমরা বলি চিন্তার দ্বৈততা। অর্থাৎ বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা তার মাথায় আসা স্টার্ট করে। আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমি হয়তো বা এই চাকরিটা রাখতে পারবো না। কিছুদিন আগে একজন ব্যক্তি এরকম এসেছেন যিনি বেশ সাফল্য অর্জন করেছেন তার চাকরি ক্ষেত্রে, কিন্তু তিনি বলছেন যে আমার কাছে মনে হয় আমি কাজগুলো পারবো না। এবং দেখা যায় কি যে
ব্যক্তি আস্তে আস্তে তার কাজগুলো ডিলে করে, প্রোকাস্টিনেট করে, কোনো আগ্রহ পায় না, ডিমোটিভেটেড ফিল করে এবং ডেডলাইনগুলো বাড়ার কারণে এটা একই সাথে তার কিন্তু জব সেক্টরে বা কিংবা একজন হাউসওয়াইফের ক্ষেত্রে তার বাসায় কিংবা একজন কেয়ারগিভার যে তার বয়স্ক মা-বাবা বা দাদা-দাদিকে সেবা দিচ্ছেন, তার ক্ষেত্রেও অবসাদগ্রস্ততা দেখা যায়। তখন সে ওই কাজগুলো করেন এবং পরিবার বা ওই প্রতিষ্ঠান থেকে প্রতিনিয়ত তাকে নানা রকমের কথা শুনতে হয়। এটাও কিন্তু তাকে আরও বেশি ক্লান্ত করে ফেলে এবং যেটা বলছিলাম যে প্রচণ্ড ইফোর্ট লাগে প্রত্যেকটা কাজ করতে। সে একটা জায়গায় স্টাক হয়ে যায় এবং প্রচণ্ড বিরক্ত বোধ করে। কারণ সে তো আর তার আগের জায়গায় পৌঁছতে পারছে না, আগের মতো দৈনন্দিন কাজগুলো করতে পারছে না এবং এখান থেকে যে নেতিবাচক চিন্তা আসে সেটা প্রতিনিয়ত তাকে একটা হেল্পলেস ফিল করায়, অসহায়ত্বতা, আমি কি করব, আমার দ্বারা কিছু হচ্ছে না, আমি কিছু পারছি না এবং আস্তে আস্তে সে নিজেকে কি করে, সামাজিকভাবে বিচ্ছিন্ন করা শুরু করে। অফিসের কলিগদের সাথে কথা বলে না কিংবা একজন গৃহিণী তার বন্ধু-বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করে না। হয়তোবা স্টুডেন্ট লাইফে তার ফ্রেন্ডদের সাথে সে নিজে হীনমন্যতা বোধ কাজ করে যে আমি তো আর পারব না। আই অ্যাম ওর্থলেস। এখান থেকে কিছু কি বিলিফ তৈরি হয় যে না আমার দ্বারা সম্ভব না। আমি আর এই জায়গাটায় পৌঁছতে পারব না। এবং যখন এই জিনিসগুলো আমাদের মাথায় কাজ করে আমরা তো জানি যেভাবে আমরা চিন্তা করি সেভাবে আমরা কাজ করি, রাইট? তো সেখানে কি হয়, আমার কাজেও কিন্তু একটা প্রভাব ফেলে। আমরা যখন বলি যে আমি বার্ন আউট হয়ে গেছি তখন কিন্তু আমরা ২ দিন মেন্টাল এক্সহশনের কারণে কিন্তু বলি না যে আমি বার্ন আউট ফিল করি। আমরা কিন্তু এটা একটা লম্বা সময় যখন চলতে থাকে, ক্রনিক স্ট্রেস, দীর্ঘমেয়াদী স্ট্রেস বা চাপমূলক পরিস্থিতি আমি কোনোভাবে সামলাতে পারছি না, তখন কিন্তু বলি যে আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আমি আর পারব না, আ আমি কি করব? এবং আমি যে পেশেন্টের কথা বলছিলাম যে উনি বলছিলেন যে উনি এখন রেগুলার বেসিসে অফিসে যান না। অর্থাৎ আস্তে, আস্তে কাজগুলো বাদ দেন এবং প্রচুর পরিমাণে সিক লিভ নেওয়া স্টার্ট করেছেন। দেখা যায় কি যে পরিবারের সাথে কানেক্টেড ফিল করে না এবং পরিবারের মানুষ তার এই আচরণগুলোকে অনেক সময় মনে করেন যে এটা অহেতুক একটা বিষয়, কাজ করতে চাচ্ছে না, কাজে অবহেলা করছে। অনেক সময় দেখা যায় বুঝতে পারে না যে এটা তার জন্য একটা চাপমূলক পরিস্থিতি তৈরি করছে। পরিবার থেকে এ ধরনের কথাগুলোও কিন্তু একটা সময় তার জন্য ভীষণ চাপ তৈরি করছে। তো এই সিম্পটমসগুলো বা এই বিষয়গুলো আমরা খেয়াল করব আমার মধ্যে কিংবা আমার পরিবারের মানুষের মধ্যে বা আশপাশের মানুষের মধ্যে আমরা দেখছি কিনা। আমি যদি বলি কিছু গবেষণার ক্ষেত্রে ডক্টর কার্টার তার ২০১৩ সালের একটা গবেষণায় বলেছেন যে যখন মানুষ বার্নআউটের শিকার হয় বা অনেক বেশি এক্সস্টেড হয়ে যায় মেন্টালি বিভিন্ন কাজের দ্বারা, বিভিন্ন চাপমূলক পরিস্থিতির দ্বারা, সে আস্তে আস্তে সামাজিকভাবে বিচ্ছিন্ন হওয়া শুরু করে এবং তার যে কাজগুলো সেগুলো থেকে সে আস্তে আস্তে নিজেকে বিরত রাখা শুরু করে। এবং ডক্টর ফ্রেগা এবং লেগ ২০১৯ সালে তাদের একটা রিসার্চে বলেন যে বার্নআউটের কারণে খুব বেশি ব্যক্তি ফিজিক্যালি সিক ফিল করে, শারীরিক বিভিন্ন রকমের দুর্বলতা বা অসুস্থতা তৈরি হয়। আমরা যদি খেয়াল করি যে আমাদের আশেপাশে কিছু কিছু মানুষ খুব দ্রুত জ্বর, ঠান্ডা, কাশি এগুলোতে খুব বেশি আক্রান্ত হয় এবং দেখা যায় কি যে ডক্টরের কাছে রেগুলার বেসিসে যাচ্ছে কিন্তু তারপরও ডক্টর বলছে যে আপনার কোনো সমস্যা নেই, ভাইরাস বা ইনফেকশিয়াস হয়ে গিয়েছে, ইনফেকশনে আক্রান্ত হয়েছেন। তো এই রিসার্চে বলা হয়েছে যে বার্নআউট বা এই অবসাদগ্রস্ততা আস্তে আস্তে ব্যক্তির ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয়, যার ফলে খুব দ্রুত সে বিভিন্ন রকমের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, সর্দি, কাশি, দুর্বলতা এই সিমটমসগুলো তার মধ্যে দেখা যায় এবং কখনো কখনো এই অবসাদগ্রস্ততা নানা রকম ব্যাধিতে আক্রান্ত হয়, বিভিন্ন রকমের হৃদরোগ, বিভিন্ন রকমের হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম, এই ধরনের সাইকোলজিক্যাল সিমটমস সোমাটিক আকারে অর্থাৎ বিভিন্ন মানসিক লক্ষণাদিগুলো শারীরিকভাবেও প্রকাশ পায়। তখন আমরা বলি যে এটা সাইকোসোমাটিক সিমটমস, অর্থাৎ সাইকোলজিক্যালি তার এই সিমটমসগুলো তার শরীরে দেখা যাচ্ছে এবং অনেক সময় দেখা যায় ফিজিশিয়ান, বিভিন্ন ডাক্তাররা আমাদের কাছে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে রেফার করেন। আমি প্রথম থেকেই বলে আসছি যে আমাদের এই অবসাদগ্রস্ততার কারণ কি হতে পারে। প্রথম যে কারণটি বলি, যদি খুব বেশি স্ট্রেসফুল সিচুয়েশন যদি একটার পর একটা আসতে থাকে, ধরেন আমি অনেকগুলো কাজ একসাথে করতে পারি না, কিভাবে পাইল আপ করব, কিভাবে এই কাজগুলো অর্গানাইজ করব, তখন দেখা যায় কি যে ব্যক্তি এক ধরনের ক্লান্তি তৈরি হয় যে আমি কাজগুলো কিভাবে করব, আমি পারছি না। অর্থাৎ ওয়ার্কলোড যখন অতিমাত্রায় বেড়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে এই অবসাদগ্রস্ততা বাড়তে থাকে।
প্রথমে হয়তোবা কিছু মাইল্ড লেভেলের থাকে, খুব অল্প তীব্র, পরে মাঝারি, পরে একটা সময় এক্সট্রিম বা মারাত্মক সিভিয়ার আকার ধারণ করে এবং আস্তে আস্তে ব্যক্তি হেল্পলেস ফিল করে যে আমার এতগুলো কাজ বাকি, অফিস আমাকে আর রাখবে না, আমি তো কাজ দিতে পারছি না, তাহলে অফিস কেন আমাকে রাখবে, এ ধরনের বিভিন্ন নেতিবাচক চিন্তা আস্তে আস্তে আসতে থাকে এবং আস্তে আস্তে সে মানসিক শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ে এবং কোনো কাজে আগ্রহ খুঁজে পায় না। আরেকটা বড় বিষয় যেটা রিসার্চ বলেছেন, এটা যখন এই রিসার্চটা পড়েছি তখন আমরা আমাদের পেশেন্টের সাথে খুব বেশি কানেক্টেড ফিল করেছি যে ব্যক্তির পার্সোনালিটি বা ব্যক্তিত্বের ধরনটাও কিন্তু বার্নআউটের একটা কারণ হতে পারে। কিভাবে বার্নআউটের একটা কারণ হতে পারে সেটা হচ্ছে যে আমি যদি খুব বেশি হাই অ্যাম্বিশিয়াস পার্সন হই, আমি কিন্তু সবসময় আমার হাই লেভেলটা পৌঁছতে পারবো না। কখনো কখনো আমি হয়তো বা ওইখানে পড়ে থাকবো বা একটু নিচে নেমে যাব। প্রত্যেকটা সময় তো আমার লাইফের এক্সপেকটেশন অনুসারে আমি কাজ করতে পারি না, কখনো কখনো আমি ফল করি, রাইট? তো সেক্ষেত্রে কি হয় যে এই জায়গাটা যখন ব্যক্তি পৌঁছতে পারে না, হাই অ্যাম্বিশিয়াস একজন ব্যক্তি, তখন কিন্তু সে কি হয়, আমি এত চেষ্টা করছি, এত ট্রাই করছি, কেন পারছি না, কেন আমার দ্বারা হচ্ছে না, আমাকে তাহলে আরও চেষ্টা করতে হবে, আরও বেশি এফোর্ট দিতে থাকে, তার লেভেল সে ক্রস করে প্রতিনিয়ত এবং পরে আস্তে আস্তে কি হয়, তার এই ইফোর্ট দেওয়াটা আস্তে আস্তে কমে যায় এবং সে সেরকম আগে যতটুকু ফল পেত তার চেয়ে আরও ফল খুব স্বাভাবিকভাবেই কমে যাবে। তো তখন কিন্তু সে আস্তে আস্তে পিছিয়ে পড়ে যে না, আমি আর এভাবে করে এফোর্ট দিব না, আমার দ্বারা হবে না, আমি ওই জায়গাটা পৌঁছতে পারবো না, আমার অ্যাবিলিটি নেই, আমি একজন ভ্যালুলেস পার্সন এই প্রতিষ্ঠানের জন্য, আমি একজন ওয়ার্থলেস পার্সন এই পরিবারের জন্য, সো আমার দ্বারা সম্ভব না, আমি রিচ করতে পারবো না। অনেক সময় দেখা যায় মানুষের পার্সোনালিটি প্যাটার্ন কিছুটা কন্ট্রোলেবল, অর্থাৎ সে অন্যকে কন্ট্রোল করতে পছন্দ করে। এখন একটা টিম ওয়ার্কে কিন্তু আমরা সবসময় মানুষকে কন্ট্রোল করতে পারি না। 10 জন বা 5 জনকে নিয়ে যখন কাজ করি, তখন যখনই সে অন্যকে কন্ট্রোল করতে যায়, সে বুঝে যে কন্ট্রোল করতে পারবে না বা এইখানে কন্ট্রোল করা পসিবল না, এটাও কিন্তু কখনো কখনো তার মধ্যে হচ্ছে বার্নআউটের কারণ হতে পারে। পারফেকশনিজম, যেটা যদি দেখি যে একজন ব্যক্তি খুব পারফেকশনিস্ট, হ্যাঁ, সে খুব গুছিয়ে কাজ করে, সে খুব পছন্দ করে ডেডলাইনের আগে কাজগুলো দিতে, কিন্তু যখন সে একটা প্রতিষ্ঠানে কাজ করবে বা টিম ওয়ার্ক বা গ্রুপে কাজ করবে, তখন কিন্তু সেটা সম্ভব না, তখন কিন্তু কখনো কখনো ব্যাঘাত ঘটবে, তখনই সে তীব্র রেগে যায়, টিম ওয়ার্কে সে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় টিম ওয়ার্কারদের সাথে বা তার কলিগদের সাথে, তখনও কিন্তু একটা কনফ্লিক্ট রেজ করে এবং এই কনফ্লিক্টটা সে যখন ম্যানেজ করতে পারে না, তখনও কিন্তু আস্তে আস্তে বার্ন আউট ফিল করে। এছাড়াও আমরা দেখি যে অনেক সময় পার্সোনালিটি ট্রেটস ছাড়াও বা ব্যক্তির এই বৈশিষ্ট্যগুলো ছাড়াও বার্ন আউট হতে পারে। যেরকম কমন একটা ব্যাপার যে আমরা প্রত্যেকে রিকগনিশন চাই, তাই না? রিওয়ার্ড চাই। আমি যখন যেমন একজন গৃহিণীর কথা বলি আমি, যে তিনি তার ঘরের কাজগুলো খুব সুন্দর করে করেন, কিন্তু সে কিন্তু প্রতিনিয়ত চান যে একটা মৌখিক রিকগনিশন বা রিওয়ার্ড পেতে, তাই না? একটা ভালো লাগা, এটা তার ব্রেনের ডোপামিন রিলিজ করতে হেল্প করবে যে না, তুমি তো আমাদের পরিবারের জন্য অনেক করো। কিন্তু এটা কিন্তু আমরা সাধারণত বলি না আমার মাকে বা আমার বোনকে বা আমার ভাবিকে, তাই না? বা আমার সাথে যারা কাজ করেন, যারা বাইরেও কাজ করছেন, ঘরেও কাজ করছেন, আমরা কিন্তু বলি না। কিংবা অফিস সেটিংয়ের ক্ষেত্রেই দেখি যে আমরা কিন্তু অনেক অফিস সেটিংয়ে আছে, আপনি আপনার দৈনন্দিন কাজগুলো রেগুলার বেসিসে করছেন, আপনার জন্য রেগুলার বেসিসে করা, আপনার জন্য অনেক পরিবার, আপনার সমাজ, আপনার বন্ধু-বান্ধব সবকিছুর মধ্য থেকে ওই কাজগুলো খুব সুন্দর করে করার চেষ্টা করছেন। কিন্তু আপনার অফিস দেখছে কি যে না, আপনি তো খুব সামান্য পরিমাণ কাজ করেছেন, এটাই তো করার কথা, এটার জন্যই তো আপনাকে স্যালারি দেওয়া হয়। তো এখানেও আপনি ফিন্যান্সিয়াল কোনো রিওয়ার্ড পাচ্ছেন না বা মৌখিকভাবে কোনো স্বীকৃতি প্রদান করা হচ্ছে না। তখনও কিন্তু কখনো কখনো বলা যে আমি এই পরিবার কিংবা এই প্রতিষ্ঠানের জন্য এত কাজ করছি, এরা তো আমার এই বিষয়গুলো দেখছে না, আমি এত কিছু করে লাভ কি হবে? যখন করছে না তখন তো আরও নেগেটিভ ফিডব্যাক আসছে, তখন তারা আরও বেশি পিছিয়ে যাচ্ছে। সো এগুলো হচ্ছে মূলত বার্নআউটের কারণ। এই বিষয়গুলো যখন হয় তখন হচ্ছে আমরা অনেক বেশি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ি, অবসাদগ্রস্ততায় পড়ে যাই
তো এগুলো হচ্ছে মূলত বার্নআউটের কারণ। আমরা খেয়াল করব প্রথমত কোনো কিছু থেকে বের হওয়ার প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে যে সেলফ অ্যাওয়ারনেস। আমাদেরকে সেলফ অ্যাওয়ার থাকা লাগবে যে আসলে আমি যে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে, আমি যে কাজগুলো করতে পারছি না, এর পিছনে কারণগুলো কি, কতদিন যাবৎ এরকম চলছে, কোথায় আমাকে হেল্প সিক করতে হবে। সো ফার্স্ট স্টেপ কোনো প্রবলেমের নিয়ে যখন কাজ করব সেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। সো এই ভিডিওটা মূলত সেলফ অ্যাওয়ারনেসের জন্য যে আমরা কেন এত ক্লান্ত হয়ে যাচ্ছি, আমাদের যে সম্ভাবনাগুলো আছে, যে পসিবিলিটিসগুলো আছে সেগুলো নিয়ে কেন কাজ করতে পারছি না, কেন ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছি। সো সেগুলো নিয়ে আমরা পারিবারিকভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে আলোচনা করে তার সমাধানও বের করতে পারি। এবার যদি বলি প্রথম যে আলোচনাগুলো করেছি যে বার্নআউট কি বা এটার কারণগুলো কি, কিন্তু এটার ইফেক্টসটা হচ্ছে আমরা সবসময় কারণগুলো খেয়াল না করে সবসময় প্রভাবটা খেয়াল করি, তাই না? যে এই প্রভাবগুলো বা এই রেজাল্টটা বা এই পরিণতিটা হচ্ছে ফলে তখন আমরা খেয়াল করি, তাই না? তো যেটা বলছিলাম যে ফ্র্যাগ এবং লেগ তার হচ্ছে একটা রিসার্চে দেখেন যে বার্নআউটের কারণে বিভিন্ন ফিজিক্যাল হেলথের প্রবলেম হয়। যেমন বলছেন যে অনেক বেশি ইমিউনি সিস্টেম উইক হয়ে যাওয়া, কিংবা হচ্ছে বিভিন্ন হার্ট ডিজিজ হওয়া, তারপর গ্যাস্ট্রিকে বিভিন্ন রকমের প্রবলেম হওয়া। সো প্রথমত কিন্তু শারীরিকভাবে সিমটমসগুলো কখনো কখনো দেখা যায় যেগুলো আমরা খেয়াল করি না। আমরা ভাবি যে এটা ভাইরাসজনিত কারণে হচ্ছে বা আমার রাতে ঘুম হচ্ছে না তার জন্য হচ্ছে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে যখন আমরা মানসিকভাবে খুব বেশি এক্সস্টেড হয়ে যাই, খুব বেশি ক্লান্ত অনুভব করি, তখন প্রথম যে বিষয়টা আমাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হয় সেটা হচ্ছে আমাদের ঘুমে প্রবলেম হয়, তাই না? এবং হচ্ছে আমাদের লাইফস্টাইল এবং ঘুমের সাথে কিন্তু আমাদের লাইফস্টাইল আস্তে আস্তে চেঞ্জ হয় স্টার্ট করে এবং ওইটাতে কিন্তু আমরা একটা সময় অভ্যস্ত হয়ে যাই। আমাদের যখন অ্যাজ আ সাইকোলজিস্ট হিসেবে যখন আমরা বলি যে আমাদের ঘুমটা ঠিক করতে হবে, আমাদের রুটিন লাইফে কিছুটা আসতে হবে, তখন কিন্তু ভীষণ কঠিন হয়ে যায়। দ্বিতীয়ত যে প্রবলেমগুলো হয় যে মেন্টাল হেলথ প্রবলেম তৈরি হয় আস্তে আস্তে। বিভিন্ন মানসিক চাপ যখন আমি একেবারে নিতে পারছি না, তখন আস্তে আস্তে কিন্তু আমার মধ্যে এই বিভিন্ন রকমের মানসিক প্রবলেম তৈরি হচ্ছে। আমি ভীষণ হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। আমি আমার ফিউচার নিয়ে খুব বেশি নেগেটিভ থটস আসছে। আমার পাস্ট ভুলগুলো নিয়ে আমি অনেক বেশি খুঁটিনাটি খেয়াল করা স্টার্ট করছি। আমি এভাবে করেছি, আমার এটা করা ঠিক হয়নি বা ওইভাবে করা ঠিক হয়নি, এবং অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ততা কাজ করে। এবং যাদের আগে থেকে যদি কোনো মানসিক সমস্যা থাকে তারপরে বার্নআউট বা মেন্টাল এক্সশনের শিকার হয়, তাদের ক্ষেত্রে কিন্তু আরও বেশি প্রকট আকার ধারণ করে। এবং দেখা যায় কি যে তার যে প্রতিনিয়ত যে জব স্যাটিসফ্যাকশন বা একজন স্টুডেন্ট যে স্যাটিসফ্যাকশন নিয়ে তার পড়াশোনা করতো সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যায়। এই যে একটা ভালো লাগা কাজটা করতে, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায় এবং এই কারণে তাদের কিন্তু রিলেশনশিপে একটা প্রবলেম হয় কলিগদের সাথে বা পরিবারের মানুষের সাথে। এবং আস্তে আস্তে কি হয়, যেটা বলেছিলাম যে সামাজিক বিচ্ছিন্নতা তৈরি হয়। তো আমরা এই বিষয়গুলো খেয়াল করব যে আমাদের জীবনের ক্ষেত্রে বার্নআউটের কারণে কোন কোন প্রভাবগুলো আসছে, প্রভাবগুলো আমাদের মধ্যে বিরাজ করছে খেয়াল করা। সাথে সাথে যেটা বলছিলাম প্রথমত সেলফ অ্যাওয়ারনেস, আমি নিজে অ্যাওয়ার থাকি যে আমি আসলে এখন কোন পর্যায়ে আছি, দেন আস্তে আস্তে ওগুলো নিয়ে কাজ করা। আর একটা বড় বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যেটা আমরা একেবারেই খেয়াল রাখি না। টাইম ম্যানেজমেন্টের বিষয়ে আমরা একটু খেয়াল রাখা, ঘুমটা একটা পর্যাপ্ত পরিমাণ ঘুমানো, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া, এবং আমি যে নেতিবাচক চিন্তাগুলো করছি এটা কতটুকু বাস্তব, কতটুকু লজিক্যাল, এবং আসলে কি আমি পারি না নাকি নাকি আমি আসলে আগে পারতাম এখন পারছি না কেন, সেটার কারণগুলো অনুসন্ধান করা। যদি একান্তই আমি না পারি তখন অবশ্যই একজন এক্সপার্টের কাছে যাওয়া, তার কাছে সাহায্য চাওয়া বা পরিবারের কারো কাছে সাহায্য চাওয়া যে আমি একা পারছি না, আমাকে হেল্প করো, কিংবা আমাকে কোনো এক্সপার্টের কাছে নিয়ে যাও।